আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি ডোনাল্ড ট্রাম্পের চরম পত্র, যুক্তরাষ্ট্রের চাপে অসহায় ইউক্রেন এবং রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন, প্রেসিডেন্ট পুতিনের বড় এক জয়। এখন ইউরোপ কি করবে? সাম্প্রতিককালে রাশিয়ার ক্রমাগত আক্রমণে ইউক্রেন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। নভেম্বর মাসের মধ্যভাগে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনিপোল রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আক্রান্ত হয়েছে। রাশিয়ান বাহিনী এখন জাপরোজ্জিয়া অঞ্চলের অবশিষ্ট অংশ দখলে নিতে ক্রমশ এগিয়ে চলেছে। ক্রেমলিন দাবি করেছে তাদের হামলায় খার্কিভ অঞ্চলের অস্কিল নদীর পূর্ব তীরে প্রায় ৫,০০০ ইউক্রেনীয় সৈন্য আটকে গেছে। এদিকে ২১ নভেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার এই সামরিক অগ্রগতি সম্পর্কে জেলেনস্কিকে বোঝানো উচিত। তাকে বোঝানো দরকার যে পরে নয়, বরং এখনই আলোচনা করা ভালো। তিনি বলেন, ইউক্রেনকে যেহেতু ভূখণ্ড হারাতে হচ্ছে, তাই জেলেনস্কির সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার সুযোগ কমে যাচ্ছে। ওদিকে বিপর্যয়কর পরিস্থিতির মাঝেও ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ানদের দখল থেকে তাদের পক্রভস্ক এবং মির্নোগ্রাদ শহর দুটিকে রক্ষার জন্য প্রাণপণ লড়াই করছে। সুতরাং এভাবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী যখন গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি, তখন ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে শান্তি চুক্তি গ্রহণ করার জন্য এক প্রচণ্ড চাপ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূখণ্ডের বিনিময়ে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ৭ দিনের চরমপত্র দিয়েছেন। গত ২১ নভেম্বর রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প ২৮ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ নভেম্বর ফক্স নিউজ রেডিওকে বলেন, তিনি মনে করেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর ইউক্রেনের জন্য এই শান্তি পরিকল্পনা গ্রহণ করার একটি উপযুক্ত সময়সীমা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে হুমকি দিয়ে বলেছে এই পরিকল্পনা না মানলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেবে এবং সকল ধরনের সামরিক অস্ত্র সরবরাহ বাতিল করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন চরমপত্রের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ২১ নভেম্বর তার কার্যালয়ের বাইরে রাস্তায় এক ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, কিয়েভ এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি, কারণ ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য চাপ দিচ্ছেন। তাই আমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি। জেলেনস্কি আরও বলেন, এখন আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত। দেশ এখন মর্যাদা ও স্বাধীনতার হারানোর ঝুঁকিতে আছে এবং ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহারেরও ঝুঁকিতে রয়েছে। এখন ইউক্রেন হয় মর্যাদা হারাবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি বড় সহযোগীকে হারানোর ঝুঁকিতে পড়বে। প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের নাগরিকদের ঐক্যের জন্য আহ্বান জানান এবং বলেন, আমি কখনোই ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করব না। এখন আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আমি দিনরাত লড়ব যেন ওই শান্তি পরিকল্পনায় অন্তত ২টি বিষয় উপেক্ষিত না হয়। তা হলো ইউক্রেনীয়দের মর্যাদা এবং স্বাধীনতা। বস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এই ভাষণ যথেষ্ট আবেগপূর্ণ এবং তা ইউক্রেনের জনগণকে শান্ত রাখার কৌশল এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে অনুনয়মূলক দর কষাকষি করে সামান্য যদি কিছু পাওয়ার প্রচেষ্টা। আসলে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করতেই হচ্ছে, কেননা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে হলে যুক্তরাষ্ট্রের অর্থ ও সামরিক সহযোগিতা ছাড়া উপায় নেই। আর যুক্তরাষ্ট্র যদি সাহায্য না করে তাহলে ইউরোপও নীরব দর্শক হয়ে থাকবে। যদিও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে ছাড় দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কেননা ইউক্রেনের উপর যে মার্কিন পরিকল্পনা চাপিয়ে দেওয়া হচ্ছে তা অনেকটাই মস্কোর দাবি পূরণ করবে। যাই হোক, আসল কথা হলো ইউরোপ একা ইউক্রেনের জন্য বিশেষ কিছু করতে পারবে না। এর বড় প্রমাণ হলো যে মার্কিন পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে সেই পরিকল্পনা তৈরিতে ইউরোপের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি। এই পরিকল্পনা তৈরি করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কোনো দেশকেই আলোচনার জন্য ডাকেননি, এমনকি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকেও ডাকেননি। তিনি শুধুমাত্র তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে গেছেন। এছাড়া তিনি নিজে গত 15 সেপ্টেম্বর আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে বসেছিলেন।
সুতরাং এভাবে ইউক্রেন ইস্যুতে আলোচনা ও পরিকল্পনা তৈরির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ইউরোপ এবং খোদ ইউক্রেনকেই বাদ রেখেছেন। অতঃপর তিনি পরিকল্পনাটি চূড়ান্ত করে তা জেলেনস্কির সামনে শুধুমাত্র উপস্থাপন করে বলছেন, হয় মানো নয়তো মরো। তবে এখনও পর্যন্ত অন্তত বাহ্যিকভাবে ইউরোপীয় মিত্র দেশগুলো ইউক্রেনের স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার কথা বলছে। অবশ্য এর পাশাপাশি নিজেদের নিরাপত্তাগত স্বার্থের কথাও তারা বলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা উপস্থাপনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ 19 নভেম্বর জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তারা জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন যে তারা টেকসই এবং ন্যায়সঙ্গত শান্তির পথে ইউক্রেনের প্রতি অবিচল ও পূর্ণ সমর্থন দেবেন। এর পাশাপাশি তারা বলেন, যুদ্ধ শেষ করার জন্য তারা মার্কিন প্রচেষ্টাকে স্বাগত জানায়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মিস্টার কাজা কালাস বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন শান্তি চায়, কিন্তু রাশিয়ার আগ্রাসনের কাছে মাথা নত করব না। তিনি বলেন, এটি সবার জন্য একটি অত্যন্ত বিপজ্জনক মুহূর্ত। আমরা সবাই চাই এই যুদ্ধ শেষ হোক, কিন্তু এটি কিভাবে শেষ হবে সেটাও গুরুত্বপূর্ণ। রাশিয়ার কোনো আইনি অধিকার নেই যে তারা যে দেশকে আক্রমণ করেছে তার কাছ থেকেই কোনো বড় ধরনের ছাড় দাবি করবে। কোনো চুক্তি শর্ত নির্ধারণ করার আসল অধিকার রয়েছে ইউক্রেনের। বস্তুত ইউরোপীয় নেতাদের এসব প্রতিবাদ এবং অভিমান কোনো কাজে আসবে না, কেননা শেষ পর্যন্ত ইউক্রেন বিষয়ে শান্তি চুক্তির কোনো শর্ত ও সিদ্ধান্ত ইউরোপীয় নেতাদের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে না। সবকিছু নির্ধারিত হবে মস্কো, কিয়েভ এবং ওয়াশিংটন, এই 3 রাজধানীতেই। এখন কথা হলো, কেন এই শান্তি পরিকল্পনাকে ইউক্রেনের জন্য পরাজয় এবং রাশিয়ার জন্য বিজয় হিসাবে দেখা হচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের ওই 28 দফা শান্তি পরিকল্পনায় আসলে কি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই 28 দফা শান্তি পরিকল্পনার সারমর্ম হল, প্রথমত, ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড়তে হবে, যার পরিমাণ ইউক্রেনের মোট আয়তনের প্রায় 5 ভাগের 1 ভাগ। ইউক্রেনের ক্রিমিয়া এবং লুহান্স্ক ও দোনেস্ক তথা পুরো দোনবাস অঞ্চলকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। এমনকি দোনবাস অঞ্চলের যে 14% এলাকা এখনও ইউক্রেনের দখলে রয়েছে, সেখান থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী সরে যাবে এবং ওই এলাকা একটি নিরপেক্ষ এবং অসামরিক বাফার জোন হিসাবে গণ্য হবে। তবে সেই ভূখণ্ডটিও রাশিয়ার অধীনেই থাকবে। দ্বিতীয়ত, ইউক্রেন একটি নিরপেক্ষ এবং অপরমাণু রাষ্ট্র হিসাবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী সম্মত হবে। ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা হবে, অর্থাৎ ইউক্রেনের বর্তমান সেনা সদস্যদের সংখ্যা 9 লাখ থেকে কমিয়ে তা 6 লাখে সীমিত করা হবে। ইউক্রেন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে পারবে না, এটা ইউক্রেনের সংবিধানে লেখা থাকবে। আর সেই সংবিধান রচনার জন্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর 100 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার জন্য ইউরোপীয় যুদ্ধবিমান পোল্যান্ডে রাখা হবে। অপরদিকে রাশিয়া প্রতিশ্রুতি দেবে যে ভবিষ্যতে সে আর কখনো ইউক্রেনে আক্রমণ করবে না। এছাড়া ইউক্রেন তার দেশের অভ্যন্তরে রাশিয়া বিরোধী কোনো নব্য নাৎসিবাদী তৎপরতা চালাতে পারবে না। সেই সাথে ইউক্রেন রুশ ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে এবং রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান চার্চগুলোর কার্যক্রমে কোনো বাধা দেবে না। তৃতীয়ত, ইউক্রেন রাশিয়ার মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির গ্যারান্টর রাষ্ট্র হবে যুক্তরাষ্ট্র। তবে এই গ্যারান্টর রাষ্ট্র হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইউক্রেন কর্তৃক অর্থ ব্যয় করতে হবে, যা ক্ষতিপূরণ হিসাবে গণ্য হবে। চতুর্থত, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার পাবে। ওদিকে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আন্তর্জাতিক আণবিক সংস্থার তত্ত্বাবধানে পুনরায় চালু হবে এবং উৎপাদিত বিদ্যুৎ 50-50 ভাগ অনুপাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভাগাভাগি হবে। আর ইউক্রেন কোনো প্রকার বাধা এবং মাশুল প্রদান করা ছাড়াই দিনিপ্রো নদী ব্যবহার করে কৃষ্ণ সাগরে পৌঁছাতে পারবে। পঞ্চমত, ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি ডেভেলপমেন্ট ফান্ড গঠিত হবে। তাতে যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দকৃত রাশিয়ার $100 বিলিয়ন এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর দ্বারা জব্দকৃত রাশিয়ার $100 বিলিয়ন অর্থাৎ মোট $200 বিলিয়ন জমা করা হবে। আর ওই অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাথে নিয়ে ইউক্রেনের উন্নয়নমূলক কাজ করবে, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ইত্যাদি খাতে ব্যয় করবে, খনিজ সম্পদ আহরণ করবে এবং গ্যাস পাইপলাইন ও জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করে তা পরিচালনা করবে।
তবে এসব প্রকল্প থেকে অর্জিত লভ্যাংশের একটা অংশ যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। বস্তুত এটা ইউক্রেনের জন্য ভীষণ ক্ষতিকর, যাকে বলা যায় ইউক্রেন গত 4 বছরে রাশিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার পর এখন মার্কিনীদের দ্বারা লুট হওয়ার উপক্রম হয়েছে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 28 দফা পরিকল্পনার ষষ্ঠ দিক হল রাশিয়াকে আবার পশ্চিমাদের নিয়ন্ত্রিত G7 জোটে ফিরিয়ে নেওয়া হবে এবং যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। সপ্তমত, রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের মধ্যে একটি ব্যাপক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করা হবে। সুতরাং এগুলোই হলো মোটা দাগে ডোনাল্ড ট্রাম্পের 28 দফা পরিকল্পনা, যার মাধ্যমে ইউক্রেন ভূখণ্ড হারাবে এবং নিজস্ব প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। এখানে উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার মনস্থির করেন। এবছরের এপ্রিলে তার দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেন। এরপর তিনি রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে এক পরিকল্পনা প্রণয়ন করেন এবং 15 সেপ্টেম্বর আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকে তা নিয়ে আলোচনা হয়। তবে সেই আলোচনায় চূড়ান্ত ফলাফল আসে না। অতঃপর এখন 21 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প 28 দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের এই 28 দফা শান্তি পরিকল্পনাকে একটি নতুন সংস্করণের মার্কিন প্রস্তাব বলেছেন। প্রেসিডেন্ট পুতিন 21 নভেম্বর রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নতুন সংস্করণের এই পরিকল্পনা হাতে পাওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি বিশ্বাস করি এই পরিকল্পনা চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে। তবে তিনি বলেন, নতুন সংস্করণের এই পরিকল্পনার বিষয়বস্তু আমাদের সঙ্গে কোনো সিরিয়াসলি আলোচনা করা হয়নি। তবে আমি অনুধাবন করতে পারি কেন তা করা হয়নি। এর কারণ হলো ওয়াশিংটন এখনও কিয়েভকে রাজি করাতে পারেনি। আসলে ইউক্রেন এই শান্তি পরিকল্পনার বিরুদ্ধে। সম্ভবত ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা এখনও ভুল মোহে আবিষ্ট হয়ে আছে। তারা মনে করছে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে তারা কৌশলগতভাবে পরাজিত করতে পারবে। যাই হোক, বস্তুত বর্তমান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর ক্রমাগত দুর্বলতা প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর এই চুক্তি গ্রহণের জন্য চাপ বাড়াচ্ছে। উপরন্তু ইউক্রেনের মূল সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র পিছিয়ে গিয়ে বলছে, দেখো, তুমি যদি ভূখণ্ডের বিনিময়ে এই শান্তি চুক্তিতে রাজি না হও তাহলে আমরা তোমাকে আর সমর্থন করব না। অতএব এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা ইউক্রেনের জন্য যতই কঠিন হোক না কেন বাধ্য হয়ে তাকে তা মানতেই হচ্ছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।